আচ্ছা, আরেকটা এই যে সুরের তফাতে কথায়, আমি এটা স্বরলিপিতে নেই, কিন্তু আমি একটি অনুষ্ঠানের জন্য এই গানটি শৈলজাদার কাছে তৈরি করতে গিয়েছিলাম। তো আমাকে উনি বলেছিলেন করতে, আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল সুধা এলো না কেহ, তার বাঁশুরির ধ্বনি আমি পুরোটা করছি না, যার বাঁশুরি ওখানটা, যার বাঁশুরি ধ্বনি শুনে, যার বাঁশুরি ধ্বনি শুনে আমি এইটা করিয়েছিলেন। বোঝা গেল বোধহয় দুটো তফাৎ। এবং ধ্বনি প্রথমটা ছিল বাঁশরি ধ্বনি শুনে, এটাই স্বরলিপিতে আছে। উনি আমাকে বলেছিলেন ওখানে একটু কাজ দাও এরকম করে, বাঁশরি ধ্বনি শুনে। তো আমি করলে গানটা আমি ওটা ওরভাবেই করি। সেটা কি ওইটুকুতে একটা জিনিসটা অন্যরকম একটা পাল্টে যায়। হ্যাঁ, টপ্পা গানের ক্ষেত্রে আমরা জানি টপ্পা গান বেশিরভাগই তো মুক্ত ছন্দে হয়। সেখানে এটা বলতেন প্রথম যে মুক্ত ছন্দ মানে মুক্ত ছন্দ, গানটি মুক্ত আছে কিন্তু ছন্দহীন নয়। এতে বলতেন যে জল যদি মাটিতে ঢালো সে একদম গড়গড়িয়ে গড়িয়ে চলে যাবে, কিন্তু থালায় ঢালবে যেখানে সে তার সীমার মধ্যে থাকবে। এই সঙ্গে আরও একটা কথা আমি বলি, যেটা আমাকে অবশ্য গীতাদি প্রথম বলেন, পরে শৈলজাদাও রিপিট করেছেন অনেক সময়। সেটা হচ্ছে প্রথম সংকলন যে স্বরলিপিগুলো, সংকলন না কি বলবো ওটাকে, প্রকাশিত যে প্রথম দিকের যে স্বরলিপি, সেখানে ইন্দিরা দেবী চৌধুরানীর একটা ফুটনোট থাকতো মুক্ত ছন্দের গানের তলায় লেখা থাকতো বলছি এই জন্য কারণ এখন লেখা থাকে না, ওটা তুলে দেওয়া হয়েছে। কেন হয়েছে ওইটা আমার ঠিক বোধগম্য হয় না। সেখানে লেখা থাকতো যে এই গানগুলির ধরিয়া ছাড়িয়া গাহিবার বিশেষ রীতি গুরুকণ্ঠ হইতে শিখিয়া লইতে হইবে। এই যে ধরিয়া ছাড়িয়া কথাটার যে কতটা মূল্য সেইটা হয়তো এখন কেউ বোঝে না, কাজেই অতিরিক্ত ছাড়িয়া এই গানগুলো গাওয়া হয় এবং তাতে কি হয় কথার বাঁধনটা থাকে না। একটা কথা থেকে আরেক মানে একই শব্দ টপ্পার চোটে চলে যাওয়া। আবার প্রসঙ্গক্রমে রবীন্দ্রনাথের কি একটা কথা মনে এসে গেল যে উনি একটা ক্লাসিক্যাল গান শুনতে গেছেন, আমি সেটা পড়েছিলাম এই আমাদের কিছুদিন আগে যে একটা ঘরোয়া আসর হলো, যে সেখানে গানটি ছিল খেয়াল গান, চালাতা রাজকুমারী। এবারে উনি শুনতে গেছেন এবং দিলীপ রায় জোর করে নিয়ে গিয়েছিলেন। দিলীপ রায় মানে ডিএল রায়ের ছেলে। তো এসে বললেন আপনার কেমন লাগলো? বলে গান তো যিনি গেয়েছেন তিনি তো ওস্তাদ, তিনি তো খুব ভালো গাইলেন, কিন্তু তার তান কর্তব্যের ঠেলায় রাজকুমারীর আর চলা হইল না। মানে গানটা হচ্ছে চালাতা রার ওপরে পড়ছে, সম আসছেই, তারপরে তান, তারপরে হয়ে যাচ্ছে, কাজেই বারে বারে চালাতা রা করেই যে তান হচ্ছে, তো রাজকুমারীর আর চলা হইল। সেইটাগুলিও আমাদের মাথায় রাখতে হয় যে একটা শব্দ বলে সেখানে অতিরিক্ত তান। এবং শৈলজাদা কিন্তু খুব বারে বারে বলতেন যে টপ্পার রবীন্দ্রনাথের গানটা টপ্পা গান নয়, টপ্পার অঙ্গের গান, টপ্পার অলংকার আছে। কাজে সেইখানে মানে খুব ছোট করে টপ্পার ছোট ছোট করে এবং কথাগুলোকে ধরিয়া ছাড়িয়া। আমাকে যে গানটি শিখিয়েছিলেন, মানে আরও অনেক গানই শিখেছি, কিন্তু এই গানটির সময়
উনি একেবারে কি রাগিনী বাজালে হৃদয়, আমি করছি পরে। কি রাগিনী বাজালে হৃদয়ে মোহন, এরকম করে আমার কোলের ওপর তাল ফেলে ফেলে উনি এইভাবে বলেছেন যে এরকম করে যে ছাড়বে ধরবে। করি? হ্যাঁ নিশ্চয়। আমি প্রথম যে ক্যাসেটটা করেছিলাম অনেক কাল আগে, ওরকম সময় হবে বোধহয়, ইবিআই থেকে ইবিআই থেকে, ওই রকমই 94 95। এই গানটা 94 95 একটু আগে হবে হয়তো, আর একটু 92 93 হতে পারে। কিন্তু তখন আমি কিন্তু ষোলদার কাছে গেছি, মানে কারণ এই কি রাগিনী, তাহলে তো আরেকটু আগে 94, উনি তো 92 তে চলে গেছেন। আরে আমি খালি 90 বলছি, 90 নয় 84। হ্যাঁ মানে হ্যাঁ 80 দশকে আর একটু পরে আর কি হতে পারে। তো শৈলজাদা আমাকে কি রাগিনীটা বলেছিলেন যে তুমি ক্যাসেটে করো, কারণ ওনার কাছেই শেখা। এবং তারপরে আমি রেডিওতে করেছি, অনেকটা অনুষ্ঠানে করেছি, উনি আমাকে বারে বারেই বলতেন এই গানটা করতে। বাজালে হৃদয়ে মন মন কি বাজারে তাহা তুমি জানো হে, তুমি জানো কি রাগিনী চাহিলে মুখ পানে কি গাহিলে নীরবে, চাহিলে মুখ পানে কি গাহিলে
আমি বলি মানে আমার মনে হলো উনি বলতেন, প্রায়ই গল্প করতেন রবীন্দ্রনাথকে কিছুই না, হয়তো ওই ওখানকার গাছপালা থেকে কিছু ফুল নিয়ে দিতেন। বললেন যখনই দিতাম গুরুদেব দুহাত বাড়িয়ে নিতেন, এবং এটা আমি আমার দাদু ঠাকুরদার কাছে শিখেছিলাম। মানে উনিও দেখতাম উনি সবসময় দুহাত বাড়িয়ে নিতেন। এবং শৈলজাদা ওই যে বললাম যে আমাকে ডেকে নিয়েছিলেন যখন গানের ক্লাসও হতো, মানে আমি খুব মানে শুধু মহড়া ছাড়াও আমি তো গেছি, গান শিখতেও গেছি, আরও কয়েকজন হয়তো এসেছে, তারা তার গুরু দক্ষিণা সবার কাছ থেকে কালেক্ট করে নিয়ে দিচ্ছেন। একেবারে হামলে পড়তেন, ওর কাছ থেকে নেবে না, ওকে কিন্তু আমি ডেকে এনেছি, ওর কাছ থেকে নেবে না। তো কিন্তু কিছু তো দিতেই হয়, তো খুবই সামান্য জিনিস আমি উপহার নিয়ে যেতাম। কিন্তু একবার মনে আছে উনি যেখানে গান শেখাতেন একটা একটু ডিভানের মতন একটা, ওখানটাতে উনি হয়তো শুয়ে থাকতেন, যখন অন্যেরা যদি আগে পৌঁছে গেছে হয়তো তার উপরে উঠে বসে রেসার্চ নিয়ে শেখাতেও শুরু করেছেন, তো ওখানেতেই থাকতেন। তো আমি ওরকমই একটা বেড কাভার, শান্তিনিকেতনের টিপিক্যাল ওরকমই তন্তুজতে তখন পাওয়া যেত, একটু বোনটের মধ্যে ডিজাইন করা, এবং আমি নিয়ে গেছি সেটা একটা গেরুয়া, তার মধ্যে একটু লাল আর হলুদ দিয়ে ওটা কাজ করা। আমি নিয়ে যেই দিয়েছি, দিয়ে এরকম করে শৈলজাদার কাছে, উনিও দু হাতে ওটাকে আমি খুলে দিয়েছি ধরে, তাকে কমলা কমলা, মানে ওনার ভাইয়ের বউ উনি থাকতেন, কমলা কমলা দেখো জয়ন্তী আমাকে শান্তিনিকেতনের মাটি এনে দিয়েছে। মানে একটা জিনিস গ্রহণ করার মধ্যে যে মানে কিভাবে গ্রহণ করেছেন অন্তর থেকে, মানে এটা আমার মনে হলো যে এটা মানে একজন বড় মানুষের গুণ এরকমই হয়। মানে ধরে বলছেন দেখো আমাকে শান্তিনিকেতনের মাটি এনে দিয়েছে বলে ওই বেড কাভারটা উনি গায়ে জড়িয়ে বসে আমাদের গান শেখালেন। আর একবার অনেকগুলো কথা গল্প বলছি না, আরেকবার আমার বাড়িতেই আছে ফুলটি, ওটাকে রবীন্দ্রনাথ নাম দিয়েছিলেন বনপুলক, খুব হালকা একটা গন্ধ হয়, ওটা রঙ্গন আমরা যেটা দেখি তারই সাদা ভ্যারাইটি, খুব হালকা মিষ্টি একটা গন্ধ হয় তার, ওই জন্যই বোধ হয় রবীন্দ্রনাথ তার নাম দিয়েছিলেন বনপুলক। তো যখন হয় তখন একেবারে গাছ ভরে হয়, আমার চারপাশেই ওটা লাগিয়ে দিলেই হয়, খুবই অযত্নের গাছ। তো আমি এসব জানতাম না, মানে ঘটনাটা আমি সেই অনেকগুলো এরকম নিয়ে গেছি, এবং গিয়ে উনি বসেছিলেন, আমি ওই খাটটার সামনে ফুলগুলো যেই রেখেছি, তাকে বলেছে দেখেছো কমলা এদিকে এসো, আমি গুরুদেবের পায়ে এমন করেই বনপুলক দিতাম, জয়ন্তী কিন্তু আমাকে সেরকম করেই দিল। মানে এই দেওয়াটা, মানে ওই যে শেষের কবিতায় লিখেছিলেন না, গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায়। তো এই গ্রহণগুলো এত বেশি মানে লাগে, মনের ভেতরে থেকে যায়, তাই জন্য মনে হলো যে এটা একটু বলি, যে একটা অভিজ্ঞতা। আমি একটুখানি বদলে যাওয়ার গানের কথা, সেটা শৈলজাদা বলতেন যে ছোটবেলায় যখন গান শিখতাম, মানে তখন শান্তিনিকেতনে যাননি বলে, আমি সে পরে যখন আমার আগে শেখা কিছু গান কখনো শুনিয়েছি, বলতেন যে এটা কোথায় পেলে, যে জানি না তো, এরমই তো শুনেছি। তো পরে শৈলজাদা বলতেন যে শান্তিনিকেতন থেকে কলকাতা হয়ে যতক্ষণে নেত্রকোনা পৌঁছতো ততক্ষণে গানের চেহারা পাল্টে গেছে। সেই সব মনে হলো। আর আমি একটু জাস্ট নীলিমা সেন তার একটা স্মৃতি কথায় শৈলজাবাবুকে নিয়ে দুটো ঘটনা একটু ছোট ছোট আমার মনে হলো একটু বলি, মাসিমা তত একটু জল খেয়ে নিই। তো সেটা হচ্ছে উনি সারা জীবন গুরুদেবের গানের সাধনায় কাটিয়েছেন, রবীন্দ্রসঙ্গীতকে উনি প্রাণ দিয়ে ভালোবেসেছেন, কিন্তু ওর মধ্যে আরেকটি দিক বিশেষ করে আমার নজরে পড়েছে,
যারা গুরুদেব রবীন্দ্রনাথের গানকে ভালোবেসেছে তাদেরও তিনি ভালোবেসেছেন। আমাদের সঙ্গে এমন অনেকে ছিল যাদের হয়তো গান শিখবার ক্ষমতা খুব একটা ছিল না, কিন্তু আগ্রহ ছিল একান্ত। শৈলজাদা গান শেখাতে যেমন ভালোবাসতেন তাদেরকেও তেমনি ভালোবাসতেন, তাদেরও টেনে নিতেন গানের মহড়ায়। অনুষ্ঠানের দিনে তারা মঞ্চে বসার সুযোগ না পেলেও গান শিখতে পেরে এবং কিছুদিন সকলের সঙ্গে বসে গান করতে পেরে তারা নিজেদের ধন্য মনে করত এবং শৈলজাদাও তৃপ্ত হতেন। আশ্রমের অনেক গৃহিণী যাদের গানের গলা ছিল কিন্তু বিশ্বভারতীর কোনো ক্লাসে বসার সুযোগ ছিল না, তাদের নিয়ে শৈলজাদা একটি গানের ক্লাস শুরু করেছিলেন। তারা এই সুযোগ পেয়ে খুবই খুশি হয়েছিলেন। আমরা ওদের সঙ্গে একসঙ্গে বসে কত গান গেয়েছি এবং শিখেছি সে কথা মনে হলে খুব আনন্দ পায়। আরেকটি ছোট ঘটনা, শান্তিনিকেতনের বাইরেও যখন থেকেছেন গান ছাড়া থাকতে পারেননি। গান শিখবার দল জুটে গিয়েছে, তাদের নিয়েই একটা ছোটোখাটো অনুষ্ঠান করে ফেলেছেন। ওর শিক্ষাদানের মধ্যে একটি দিক আমায় বিশেষ আকর্ষণ করেছিল। গানের কোন কথাটিতে কোমল সুর লেগেছে, কোন জায়গাটিতে কেন একটি স্বরের বিশেষ ব্যবহার হয়েছে তার সুন্দর বিশ্লেষণ ওর কাছে পেয়েছি। গান শিখতে গিয়ে বলেছেন কথা দিয়ে সুরটিকে মনে রাখতে। সুরের সঙ্গে কথার যে মিল ওই বয়সে তিনি আমাদের প্রথম দেখতে শিখিয়েছিলেন। হ্যাঁ, এই বিয়েতে শৈলদাদাও কাছেও যেগুলো শুনেছি যে ওই যে বললাম একটু আগেই, মানে উনি প্রায়ই বলতেন রবীন্দ্রনাথ ঘ্যান ঘ্যান পছন্দ করতেন না। শেষের দিকে আমরা অনেক গান পেয়েছি শৈলজাদার স্বরলিপিতেও, বা হয়তো আগেও কিছু পেয়ে থাকবো। সেই গানগুলি মানে শুরু হয়ে ক্রমান্বয়ে গেয়ে এসে শেষ হয়ে যায়, মানে ফিরছে না, মানে মুখে বারে বারে স্থায়ীতে ফিরছে না। বলতেন যে যে কথা, এটা হচ্ছে মনের আরতি বলার কথা, এটা বলে ফেলেছি। উনি তো ঘ্যান ঘ্যান পছন্দ করতেন না, তাই আর ওটা বলার দরকার নেই। একটি গান আমার এখন মনে পড়লো, বাণী মোর নাহি। গান যে ওই রকম পরপর চলে আসে এবং স্বরলিপির শেষে যুগলদারি দিয়ে গানটি ওখানেই শেষ হয়। মানে এরকম গান আমরা পেয়েছি অনেক। আর হচ্ছে সেটাও শৈলজা মজা করে বলতেন যে রবীন্দ্রনাথ তো আমাদের দিতে এসেছেন, মানে আমরা ওর কাছে নেব, উনি দিতে এসেছেন, তাই সবসময় হাত উনি উপুর করে থাকতেন, উপুর করে থাকতেন, হাত চিৎ করতেন। ওই জন্য ওনার তালে গানে উনি যখন নিজে সুর রচনা করতেন তখন ছন্দে ছন্দে সুর রচনা হতো। ওনার সৃষ্ট বললে এখন অনেক গণ্ডগোল হয়, অনেকে এই নিয়ে তর্ক করছেন। ওনার যে নতুন করে প্রবর্তিত যে তালগুলো আমরা পেয়েছি সেগুলোর মধ্যে কোথাও কোনো ফাঁক নেই। আর সেটা ছাড়াও পরবর্তীকালে শেষের দিকে এবং মনে কি দ্বিধা আরও আগেকার গানটি দুই দুই ছন্দে রচনা। কারণ ওখানে যদি কাহার বা হয় তা কিছু কিছু জায়গায় অহেতুক থামতে হয়, যাতে ওই যে কথার বলার যে রেশটা সেটা কেটে যায়, সেটা থাকে না। যার জন্যও বললাম যে টপ্পার অংশটাও বলতেন ছোট ছোট করে বলবো, এই অতিরিক্ত টপ্পা দেবে না। সেই জন্যে দুই দুই ছন্দে, তখন কারণ কাহার বা হচ্ছে না অনায়াসে, তখন বারে বারে তাল উল্টে যায় যদি করতে হয়, তো সেই জন্যে দুই দুই ছন্দে প্রচুর গান আমরা পরের দিকে অনেক গান পেয়েছি। প্রথম দিকেও কিছু কিছু ছিল, শেষের দিকে আমরা শেষ বর্ষমঙ্গলের মধ্যে আজি তোমায় আবার চাই শোনাবার, সেরকম দুই দুই ছন্দ। হ্যাঁ, আজি ছোট ছোট দুই দুই ছন্দ। হ্যাঁ, আর ষষ্ঠী সেটা আমাদের তো আমরা করবো, সেটা দিয়ে শেষ করবো। ও শৈলজাদাতেও মানে অত্যন্ত মানে সুর নিয়ে অত্যন্ত স্পর্শকাতর ছিলেন, স্বরলিপির মতন হবে এবং এটা বলতেন ঠিক। এবং আমিও দেখেছি, আমরা এতদিন যারা গান করছি তারা দেখেছি যে এত ভালো ভালো মানে বিজ্ঞ সঙ্গীতজ্ঞরা, তার কাঙালিচরণ সেন, অনাদি দস্তিদার,
এসব লোকেরা যারা ওনার দীনেন্দ্রনাথ তো আছেনই, দীনেন্দ্রনাথ বা ইন্দিরা দেবী চৌধুরানী তো আছেনই, এত ভালো স্বরলিপি, এবং রবীন্দ্রনাথ নিজে এতটা নিজের গান সম্বন্ধে ভালোবাসা যেমন ছিল, সচেতন ছিল, আত্মবিশ্বাস ছিল যে আমার গান লোককে গাইতেই হবে। এই থেকে এই ডকুমেন্টেশন কিন্তু আমরা অন্য কোনো গানের ক্ষেত্রে সেরকম করে পাই না। এটাও বলেছে আমার কিছু মানে আমি তো সমস্তটাই দিয়ে দিয়েছি, এটা পুরোপুরি পরিপূর্ণ, নতুন করে এর মধ্যে কিছু করার নেই। এটা আর এটাও বলেছেন যে আমার গানে আমি তো কোনো ফাঁক রাখিনি, যে কেউ সেই ফাঁক ভরে দিলে আমি কৃতজ্ঞ হব। দেখ এগুলো মানে এটা আর এই যে এত সুন্দর করে স্বরলিপি করা, স্বরলিপিতে দুটো জিনিস থাকে না আমাদের স্বরলিপিতে, এক হচ্ছে লয়, কি লয়ে গাইব তার কোনো নির্দেশ থাকে না, আর যেটা থাকে না ভাব। কিন্তু ভাবটা কোথা থেকে পাবো? গানের বাণী থেকে পাবো। তো শৈলজাদা বলতেন, এবং পরবর্তীকালে গীতাদির কাছে যেটা আমি ভীষণভাবে মানে আগেও পড়েছি, মানে গানের কথা নিয়ে আমি খুবই মাথা ঘামাতাম, ওটা বোধহয় আমি একটু অবসেশন ছিল আমার। কিন্তু গীতাদির কাছে যাওয়ার পর ওই আমাকে বই বলতেন কোন গানটা করবি, খুল্লা পড়। ওই যে খুল্লা পড়তে পড়তে তখন দেখেছি যে গানটা ভালো করে পড়লে তবে গিয়ে গানের ভাবটা কি, বক্তব্যটা কি, সেটা না জানলে তো ভাবটা আসবে না। এবং আমার নিজের মনে হয় যে গানটা একটা নাটকের ডায়ালগের মতো। নাট্যকার যেমন ডায়ালগটি লিখে দিলেন, সেইটি যিনি করছেন মঞ্চে তিনি নন, অথচ কাকলি সেই চরিত্রটা করছেন সুচিত্রা, এবার তাকে সুচিত্রা হতে হচ্ছে। তো এই যে গানটার যে বক্তব্য, সেই বক্তব্যটা আমাকে ডায়ালগের মতনই বলতে হবে। মানে ডায়ালগ বলতে আমি যেটা বলছি যে কথাটা আমার, আর রবীন্দ্রনাথ লিখে গেছেন, কিন্তু এবার আমি ওটাকে এমনভাবে আত্মস্থ করেছি যে এটা আমার কথা। আমি যদি সেই কথাটা বলি তবে গানের ভাব ঠিক মতন ব্যক্ত হবে। না, লয়ের স্বাধীনতা তো অবশ্যই থাকে, কিন্তু সেটা আমাকে লয়ের প্রসঙ্গে আমরা একটা গানে আসবো। আর লয়টাকেও বুঝতে হবে গানের বাণীটাকে দিয়ে, বাণীটা কি চায়। আমরা কি ওই গানটা গেয়ে নেব, লয়ের গানটা, যেটা আমি যেটা বলছি, শৈলজাদা একটা অনুষ্ঠানে, ওই বর্ষারির অনুষ্ঠান, চাঁদের হাসির বাঁধ ভেঙেছে। আমি আসলে উনি শান্তিনিকেতনে যখন ছিলেন তখন যেরকমভাবে শিখিয়েছেন, তাতে চাঁদের হাসির বাঁধ ভেঙেছে এরকম লয় করিয়েছেন, তখন হয়তো ভাবেননি। এবং আমি মনে করি আমি ওনার জীবনের শেষ 8 বছর আমি ওকে পেয়েছি। এই যে শেষ বছরগুলো পাওয়া, একটা মানুষের অনেক পরিবর্তন, ভাবনা চিন্তার উন্নতি, তার একটা ভাবনা থেকে আর একটা অনেক পরিবর্তন এগুলো হয়। কাজে আমার মনে হয় আমি একদম মানে যে শৈলজা যাকে একদম ক্রিম অফ শৈলজা তাকে পেয়েছি। তো তখন উনি এই লয় সম্বন্ধেও কিন্তু অনেক মত বদলেছেন। এই চাঁদের হাসির বাঁধ ভেঙে এরকম করে উনি শিখিয়েছেন আগে। আমি নাম করেই বলছি, প্রসাদ দাকে বলেছেন গানটা করতে, প্রসাদ দা গাইবেন, আমরা তার সাথে মাঝে মাঝে যোগ দেব। উনি ধরেছেন। আর খুব সর্বজনবিদিত একটা জিনিস আছে যে উনি এই হাতে তো এসরাজ থাকতো, এই ছোটটা দিয়ে টুক করে একটু দিতেন, তখন বলছে এরকম করে দিয়ে বলছেন তোর হাসির যখন বাঁধ ভাগে তখন কি কিরম করে হাসিস, হা 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 এরকম করে হাসিস না হা 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 করে হাসিস। তো আমি কিন্তু বুঝেছি যে আগে উনি যে লয় শিখিয়েছেন ওটা শিখিয়েছেন, কিন্তু পরবর্তীকালে উনি বুঝেছেন যে লয়টাকে আরেকটু দ্রুত হতে হবে। আমরা সে গানটা গাই। চাঁদের হাসির বাঁধ ভেঙেছে, উছলে পড়ে
বলছিলাম যে কোন মানে কথার কোথায় দম নেব। ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা, আমাদের তালের ঝোঁকে এসে যায় ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা, কিন্তু তোমার গন্ধ সুধা কথাটা তো বলতে হবে। তো আমরা কোন দিকে যাবো এবার? আপনি বিলাপের কথাটা বলতে পারেন। বলতে ভুলে গেছি যে উনি ভীষণ স্বরলিপি এত পুঙ্খানুপুঙ্খ করে শেখাতেন, মানে এটা বলতে গিয়ে অন্যদিকে চলে গেলাম। এবং সেই স্বরলিপি গাইলে কিন্তু বাণীর যে বক্তব্য সেইটা কিন্তু একদম স্পষ্ট, ঠিক ঠিক জায়গায়, ঠিক ঠিক সুরটা, ঠিক স্পষ্ট সুরগুলো যেখানে যেটা দেবার সেটা। স্বরলিপি শুদ্ধ গাইলে যে আমাদের গান কাঠখোট্টা হবে সেটা কিন্তু আমি মানি না। স্বরলিপি ঠিক রেখে, একদমই যথাযথ রেখে, আমি যদি বাণীর কে মাথায় রেখে এবং আত্মস্থ করে গানটা গাই তাহলে ওটা হবে। এইগুলো যে উনি এত পুঙ্খানুপুঙ্খ করে দেখাতেন, সেই জন্য ওকে বলতেন তুমি তো স্যানিটারি ইন্সপেক্টরের মতন করো। রবীন্দ্রনাথ শোলাদাকে বলতেন যে স্যানিটারি ইন্সপেক্টর, তো স্যানিটারি ইন্সপেক্টরদের খুব ইয়ে করে দেখতে হতো। আর যেটা বলি সেটা হচ্ছে যে উনি শোলাদার এক সময়, তখন স্বাধীন হয়নি ভারতবর্ষ, সেরকম সময়েও উনি রেঙ্গুনে প্রায়ই যেতেন। রেঙ্গুনে প্রচুর অনুষ্ঠান করতেন রবীন্দ্রসঙ্গীত প্রচারের জন্য, কারণ রেঙ্গুনে তখন প্রচুর বাঙালি থাকতেন। সেখানে মানে এখানকার লোকজন, মোহর্দি, অশোক তরু, মানে অনেকেই তাদের যেমন নিয়ে কিছু কিছু বাছা বাছা
কাউকে নিয়ে যেতেন এবং ওখানকার বাঙালিদের নিয়ে প্রচুর নৃত্যনাট্য করেছেন। এবং তারা রেঙ্গুনের নাচটার নাম কি পোয়ে, সেই আবার যেমন ক্যান্ডি সিংহল থেকে আনিয়েছিলেন, করেছিলেন রেঙ্গুনের পোয়ে নাচটি ওখান থেকে, মানে যারা যেত তাদের শিখে নিতেন। আর রবীন্দ্রিক গান যেরকম হতো সেগুলো প্রচুর অনুষ্ঠান করেছেন উনি রেঙ্গুনে। আজকে একজন আমার এক বন্ধু আসবেন বলেছিলেন, কিন্তু যাই হোক আসতে পারেননি। উনি রেঙ্গুনে থাকতেন এবং তখন সেগুলো দেখেছেন। আর তাছাড়া তো মানে যদিও তখন ভারতই ছিল পূর্ব বাংলা, তখন যেমন গেছেন পরবর্তীকালে বাংলাদেশেও প্রচুর গেছেন, শিখিয়েছেন, অনুষ্ঠান করেছেন। হ্যাঁ, এই আচ্ছা, এবারে আমরা শেষ গানে চলে যাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আজি ঝড়ো ঝড়ো, ওই মাইকটা একটু কাছে, হ্যাঁ মাইকটা একটু কাছে নিন। হ্যাঁ, আমি ওইটা একটু পড়ি। আমরা হয়তো অনেকে জানি না, আবার জানিও। সেটা হচ্ছে ডাকঘর রবীন্দ্রনাথের সর্বশেষ নাটক লেখা, এবং যেখানে উনি নিজে অভিনয় করেছেন। তো ডাকঘরের জন্য উনি অনেকগুলো গান লিখেছিলেন, পরে সেগুলো মহড়া হয়েছিল কিন্তু মঞ্চস্থ হতে পারেনি। আমি এটা খুলে সেই জায়গাটা চোখে পড়লো। আচ্ছা, সেটা হচ্ছে 1939 সাল। সম্মুখে শান্তি পাড়াবার গানটি রচনা করে গুরুদেব আমায়কে দুপুর 1টায় ডেকে পাঠিয়েছিলেন। সাধারণত এরকম সময় গান শেখাবার জন্য ডাকতেন না। আমি গানটি যথারীতি গলায় তুলে নিয়ে যখন স্বরলিপি করে চলে আসছি, তখন পেছন থেকে ডেকে গুরুদেব ধ্যানগম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ আমি প্রত্যক্ষ যা দেখলাম তাই এখানে লিখে রেখে গেলাম, কিন্তু এ গানটি আমার অন্যান্য গানের মতো তুমি কাউকে শিখিও না। আমার যখন হয়ে বয়ে যাবে তখন এই গানটি করে দিও, কিন্তু তখন তুমি আমাকে আর কাছে পাবে না। অন্য গানের মতন এ গানটি কিন্তু তুমি আর কাউকে আগে শিখিও না। আর রিহার্সালের সময়ও গানটি গুরুদেব গাইতেন। আরেকটা মজার কথা পেয়ে গেছি, তারা এর মধ্যেই পাবো। এই মহড়া যখন চলছিল তখন গুরুদেব 2-3টি গান গাইতেন, গান তৈরি করেছিলেন করবেন বলে। তো তখন তো তার বয়স হয়েছে, বুঝতেই পারছি আমরা, 1939 সাল। তখন উনি শৈলজাদাকে বলতেন যে আমি না স্কেলগুলো পাই না, সেটা আমাদের গল্প করেছিলেন যে স্কেল পাই না, তো তুমি একটু এসরাজটা বাজাবে। বলছেন তো এটা তো নাটক, আমি কাছে গিয়ে কি করে এসরাজ বাজাবো? বলে আচ্ছা, আমি তো একটা কোথাও বসে গাইবো, আমি তো ঘুরে ঘুরে গাইতে পারবো না, আমার পেছনে একটা পর্দা লাগিয়ে দিতে বলবো, তুমি ওই পর্দার পেছনে বসে এসরাজটা বাজাবে, তাহলে আমি স্কেল পেয়ে যাব। আমরা অনুষ্ঠানের শেষেই চলে এসেছি। যে গানটি গাইছি আমরা সবাই মিলে গাইব, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। এই গানটি একটা সুরে তৈরি হয়েছে এবং শেষের দিকে আমরা জানি রবীন্দ্রনাথের গানের সুর করা, যদি আমরা খেয়াল করে একটু ক্রোনোলজিক্যালি দেখি, আমরা অনেকগুলো ভাগে ওটাকে ভাগ করতে পারি, অনেক রকম। একদম প্রথমে যেমন জ্যোতিরিন্দ্রনাথের পিয়ানোর সঙ্গে সুর কথা বসিয়ে গান তৈরি করা যেমন ছিল, ভাঙা গান অন্য প্রদেশের গান থেকে নেওয়া ছিল, এমনকি পরবর্তীকালে গদ্যে গান বসিয়েছেন, এমনকি একদম শেষের দিকে গানকে ভেঙে গদ্য করেছেন। এরকমভাবে আমরা অনেকগুলো ভাগে যেতেই পারি। তো শেষের দিকের গানগুলো একটু, যেহেতু শৈলজা রঞ্জনকে পেয়েছিলেন, এবারে আরেকটা বলি, শৈলজাদা ভীষণ ভালো হারমোনিয়াম বাজাতে পারতেন,
কলকাতা থেকেই উনি যখন গেছেন তখন মানে উনি নিজে বলেন আমি দুরন্ত হারমোনিয়াম বাজাতাম, কিন্তু রবীন্দ্রনাথ তো খুব একটা হারমোনিয়াম পছন্দ করতেন না, এবং উনি কিছু এসরাজও শিখেছিলেন কলকাতাতে। এবার সেই এসরাজটা স্বাভাবিক মানে মনোমতো হয়েছিল, তো তখন পরে উনি আবার এসরাজ কার কাছে জানি শেখেন, তো এবং সেই এসরাজই ব্যবহার হতো। এবং স্বাভাবিকভাবে এসরাজে যেহেতু মিড় টানা যায়, সেই জন্য টপাঙ্গের গান মিড় প্রধান গান আমরা রবীন্দ্রনাথের জীবনের শেষের দিকে খুব পাই। নিবিড় মেঘেরও ছায়ায় পুরো গানটি অসম্ভব সুন্দর মিড়ের আসছে। তো যাই হোক, তখন উনি একটা গান রচনা করলেন, করে সুর দিলেন এবং বেশ একটু টেনে টেনে হলো। তারপর গানটা যখন শেখাতে গেলেন, রবীন্দ্রনাথ নিজে খেয়াল করলেন যে ছেলেমেয়েরা পারছে তো নাই, তাদের ভালো লাগছে না, ওই যে একটু ঘ্যান ঘ্যানে হয়ে গেছে। তো বলতে ওনার মন খারাপ হয়েছে, সে বললেন যে গানটা হলো না। তখন শৈলজাদা খুব মানে উনি যেরকম প্রবোধ দিতেন, আমার তো বেশ ভালোই লেগেছে, হ্যাঁ ঠিক আছে তোমার ভালো লেগেছে, ওদের বোধহয় ভালো লাগেনি। ওরে তো যাই হোক হয়ে গেছে। পরের দিন আবার যখন মহড়ায় গেছেন, বলে আজকে শোনো ওই গানটার একটা অন্য সুর। তখন খুব জমাটি কাহারবায়, আগেরটা ষষ্ঠী তালে ছিল, এবারে জমাটি কাহারবায়। এবারে কাহারবায় যখন জমাটি হচ্ছে তখন বাণী ওই এক কথা, প্রথম ষষ্ঠী তালের টানা গানটাই ছিল উদাসী মেঘে, গানের বাণী তখন বদলে গিয়ে হয়ে গেল উদ্ভ্রান্ত মেঘে। এবারে সুর করলেন, সুর করে মানে এগুলো আমি বললাম না, জন্মদিনে আমরা যখন যেতাম এগুলো শৈলজাদা বলতে খুব ভালোবাসতেন। উদ্ভ্রান্ত মেঘে তখন একটা খুব চড়ায় একটা সুর এলো, এদের সকলের গলা উঠছে না, তখন নামিয়ে দিলেন। কিন্তু শৈলজাদা ওই যে বললাম, শৈলজাদা সবসময় সব গানই রেখে দিতে চাইতেন। এই দুটো সুরই রাখা হলো, রাখাও যেমন হলো, আবার সুরটাও বলে দুবার দুরকম করে গাওয়া হবে, গান সুর বাদ দেও না। তো বলতেন রবীন্দ্রনাথের গান সুর করেছেন রবীন্দ্রনাথ, সেইটা হেলায় ফেলায় চলে যাবে না। ইনফ্যাক্ট আমারও দুটো সুর শুনলে একটা মনে হয় খুব ডিপ্রেশন, অনেক ঘ্যান ঘ্যান করে বৃষ্টি হয়ে যাচ্ছে, ওই সুরটা ষষ্ঠীর মধ্যে ওই ঘ্যান ঘ্যান ভালোবাসতেন না, যেটা আমরা রবীন্দ্রনাথ ওই গানটাতে পাই। তোদের শেখালাম, শেখাইনি এখনো। আজি ঝড় ঝড়ে যেটা দুটি ছন্দে, সেখানটাতে কিন্তু খুব ব্রাইট, মানে সেখানে হচ্ছে ঝমঝম রিমিকি ঝিমিকি থামাও, রিমিকি ঝিমিকি বরিশন ঝিল্লি ঝনক ঝন ঝন, ওই রিমিকি ঝিমিকি ঝিঝির ঝিঝির বৃষ্টি ভাল লাগছে না। এসো হে দুর্দম বীর এসো হে, সে ঝমঝম করে এবার বৃষ্টি পড়বে না। সেটাই বলছি, আজি ঝড় ঝড়ে দুই দুই ছন্দে কিন্তু কখনোই মনে হয় যে টিকটিক করে বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু মানে ঝমঝম একদম বৃষ্টি হচ্ছে, মানে পুরো দুটো ছবিটাই বদলে যায়, সুরের ধরনটা ছন্দের। তো ওটা দিয়ে শুরু করে আপনি কি আগে আছে ঝড় ঝড়
দেখো মোল্লারে সারা